শহর কলকাতা। এই ব্যস্ত শহরের এক নামকরা সায়েন্স কলেজ। সেখানেই পড়তো সাগর, রাহুল আর অজয়। তিনজনই একই মেসে থাকত, একই ঘর, একই রুটিন। আর একটা অভ্যাস যেটা তারা কখনো মিস করত না, প্রতিদিন সকালে খবরের কাগজ পড়া। প্রতিদিন সন্ধ্যায় তারা তিনজন একসাথে বসে থাকে। মাঝখানে বসে রাহুল খবরের কাগজ পড়ে, সাগরের হাতে থাকে এক কাপ চা, আর অজয় চুপচাপ। এই, তোরা কি এই খবরটা দেখেছিস? মানগড় গ্রাম শুনেছিস কখনো? ওই গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, পরিত্যক্ত জমিদার বাড়ি। আর সেখানকার জমিদারের নাকি মৃত্যু হয়েছে, কিন্তু লোকেরা বলে ওই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আর এখন ওই বাড়ির ভেতরে তো কেউ থাকেই না। শুধু তাই না, আশেপাশেও নাকি কেউ যায় না। এই খবর তাদের মনে প্রবল কৌতূহল জাগালো, আর তখনই তারা ঠিক করল নিজেরাই এই রহস্য উদ্ঘাটন করবে। রাতের খাওয়া শেষ করে ওরা বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে এসে দেখল লোকজন খুব বেশি নেই, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। সবকিছু যেন অস্বাভাবিকভাবে চুপচাপ। শুধু শোনা যাচ্ছিল মেঘের গর্জন আর ঝিঁঝিঁ পোকার ডাক। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে থামল, কিন্তু কোনো যাত্রী নামল না। মানগড় যাওয়ার এই যাত্রা এখন সত্যিই শুরু হতে চলেছে। জানিস অজয়, ওই মানগড় গ্রামের বাড়িটা অনেকদিন ধরেই ফাঁকা খবরটায় লিখেছে। কেউ সেখানে থাকে না। লোকজন বলে রাতে ওদিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কাছে যায় না, বিশেষ করে সন্ধ্যার পর। আর সেই জমিদারের মৃত্যুও নাকি স্বাভাবিক ছিল না। মানগড়ে দোকান বলতে শুধু একটা চায়ের দোকান আর একটু সবজির ঠেলা, কিন্তু রাত বাড়তেই এক এক করে সব বন্ধ হয়ে যায়। রাত ৮টার পর গ্রামটা আবার নিস্তব্ধ হয়ে পড়ে। সারা পথ পেরিয়ে পরের দিন সন্ধ্যার দিকে তারা পৌঁছালো মানগড়ে। সন্ধ্যার পর এই গ্রামে আর কোনো গাড়ি পাওয়া যায় না, তাই প্রায় বাধ্য হয়েই হেঁটেই রওনা দিল তারা। গ্রামে ঢোকার পথে তারা চা আর কিছু খেয়ে নিল। দীর্ঘ পথের ক্লান্তি ধীরে ধীরে কমে আসছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে কিছুটা স্বস্তি পেল তারা। তবুও মনে মনে সেই বাড়ির কথাই ঘুরছিল বারবার। কৌতূহল আর উত্তেজনা ধীরে ধীরে বাড়ছিল তাদের ভেতরে। পূর্ণিমার চাঁদ আকাশে, চারদিকে অদ্ভুত নীরবতা। গ্রামের ফাঁকা রাস্তায় তিন বন্ধু হেঁটে চলেছে। দূরে কোথাও আলো নেই, শুধু চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে। পায়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কখনো হালকা বাতাস, কখনো দূরের ঝিঁঝি পোকার ডাক। মানগড়ের গভীরে ওরা এগিয়ে চলেছে ধীরে ধীরে। হাঁটতে হাঁটতে তারা এসে পড়ল গ্রামের একদম শেষ প্রান্তে। তাদের নজরে এলো দূরে সেই পরিত্যক্ত বাড়িটা, আর একটু পাশে দুটি কুঁড়ে ঘর। সেখানে বসে আছে এক বৃদ্ধ লোক। দাদু, আমরা শহর থেকে এসেছি। মানগড়ের ওই বাড়িটার কথা খবরের কাগজে পড়েছিলাম। সেটা দেখতে আর একটু জানতে এসেছি। লোকজন বলছে জায়গাটা নাকি অদ্ভুত। আসলেই কি হয়েছে সেটা জানতে চাই। হঠাৎ দূর থেকে একটা শিয়ালের কান্নার আওয়াজ ভেসে এলো। দাদু আমাদের তাড়াতাড়ি ঘরের ভেতরে বসতে বললেন। তারপর ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। শহর থেকে এক বাবু আইছিল এই গ্রামে। গ্রামের একদম শেষ মাথায় গিয়া একটা বড়সড় বাড়ি বানাইছিল। চারপাশে উঁচা দেয়াল দিয়া ঘেরা ছিল। পাহারার লাইগা 2-1 লোকও রাখছিল। বাড়িটা ছিল একদম আলাদা, গ্রাম থেকে দূরে, একা দানায়া। ওই সময় থেকেই মানুষজন ওই বাড়ি লইয়া নানা কথা কইতে শুরু করছিল। বাবুর পোলা বাইরেই পড়াশোনা করতাছিল, আর বাবুর বউয়ের সাথে বাবুর প্রায়ই কথা কাটাকাটি লাগাইয়া থাকত। তাই নাকি সব ছাইড়া দিয়া গ্রামের এই দিকেই আইয়া বসবাস শুরু করছিল।
সেই বাবু সারাদিন গাছতলায় বসে জমির কাজ দেখাশোনা করত। মাঠে যারা কাজ করত তাদের ওপর তার সব সময় নজর থাকত। কিন্তু রাত নামলেই বসে যেত নাচ আর গানের আসর। সামনে দুজন নৃত্যশিল্পী তালের সাথে নাচ শুরু করত, আর পাশে বসে থাকত কয়েকজন বাজনদার। তানপুরা আর তবলার সুরে ভরে উঠত পুরো বাড়িটা। পুরো বাড়িটা তখন অন্য এক জগতে ঢুকে যেত। এভাবেই চলতে থাকল দিনের পর দিন। দিনে বাবু জমির কাজ দেখাশোনা করত, আর প্রতি রাতে বসত সেই গানের আসর। নাচ আর গানের মাঝেই বাবু নিজের সব দুঃখ কষ্ট ভুলে থাকত, বিশেষ করে সেই রূপসী বাইচির নাচে। সে যেন সব কিছু ভুলে যেত। একদিন বাবু সেই রূপসী বাইজিকে খুঁজে না পেয়ে ধীরে ধীরে তার রাগ বাড়তে লাগল। নেশার ঘোরে তার চোখ মুখ বদলে গেল। আসরের কেউ কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ লাঠি হাতে ছুটে গেল সেই বাইচির দিকে। রাগে অন্ধ হয়ে সে হঠাৎ আঘাত করে, আর সেই মুহূর্তেই সব কিছু বদলে যায়। তারপর থেকে আর বাড়িতে নাচের আসর বসত না। কর্মচারীরাও কেউ আর আসত না। বাবু বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। শুধু নেশা করে গোটা বাড়িতে একা থাকত সে। একদিন রাতের বেলা বাবু সিঁড়ি দিয়ে উপরের ঘরে যাচ্ছিলেন। হঠাৎ সিঁড়ি থেকে তার পা পিছলে গেল। তাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় সে। এক ছটকায় সে নিচে আছড়ে পড়ে, আর সেখানে সব শেষ হয়ে যায়। কিন্তু লোকেরা বলতো বাবু নিজে থেকে পড়ে যায়নি। কেউ কেউ বলতো সেই রাতে ওই বাড়িতে বাবু একা ছিল না। সিঁড়ির কাছে কেউ যেন দাঁড়িয়েছিল, আর হঠাৎ সে যেন একটা অদৃশ্য ধাক্কা খায়, আর তারপর সোজা নিচে পড়ে যায়। তারপর থেকেই ওই বাড়ি থেকে আজও গভীর রাতে অট্টহাসি শোনা যায়। বুড়ো লোকটা অনেক বোঝানোর চেষ্টা করেছিল, বারবার বলছিল ওই বাড়িতে না যেতে, কিন্তু তারা শুনল না। রহস্যটা জানার নেশায় তিন বন্ধু বেরিয়ে পড়ল সেই বাড়ির দিকে। রাত তখন ধীরে ধীরে নেমে আসছে। চারপাশটা অদ্ভুতভাবে চুপ। যেতে যেতে হঠাৎ তাদের চোখে পড়ল একটা পুরনো বোর্ড, যেখানে লেখা ছিল কবরস্থান। ওটা দেখেই অজয়ের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। আকাশ ঘন মেঘে ঢাকা। বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশ জুড়ে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। চারদিকে ঘন অন্ধকার। বাড়িটার চারপাশে শুধু গাছ আর নিস্তব্ধতা। দূরে কোথাও হালকা বাতাসে পাতার শব্দ। ঠিক সেই সময় তিন বন্ধু এসে দাঁড়ালো সেই বিশাল পুরনো বাড়িটার সামনে। বড় লোহার গেটটা আধ খোলা। গেটের দুপাশে ভাঙা দেয়াল, লতা পাতা জড়িয়ে আছে চারদিকে। ভেতরে তাকাতেই দেখা গেল বাড়িটার জানলাগুলোতে হালকা আলো জ্বলছে, কিন্তু আশেপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ধীরে ধীরে তারা ঢুকে পড়ল সেই পুরনো বাড়ির ভেতরে। ঘরটা একদম ফাঁকা। চারপাশে ভাঙা দেয়াল আর পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। অনেক পথ চলার পর তিনজনই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই মাটিতে বসেই মোমবাতির আলোতে রাতের খাবারটা সেরে নিল তারা। রাহুল বলল, এই জায়গাটা কেমন যেন অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমারও কেমন যেন লাগছে। মনে হচ্ছে আমরা এখানে একা না। হঠাৎ উপরের ঘর থেকে নূপুরের শব্দ ভেসে এলো। তিনজনই চুপ হয়ে শুনতে লাগলো। শোন, এখন ভয় পেয়ে থেমে গেলে কিছুই হবে না। আমরা এত দূর এসেছি, এখন আর পেছনে ফেরার প্রশ্নই আসে না। হয়তো এটা শুধু হাওয়া, অথবা এই পুরনো বাড়ির ভাঙা আওয়াজ। কিন্তু তোরাও টের পাচ্ছিস কিছু একটা ঠিক নেই। আমারও ভেতরটা কেমন যেন
অস্বস্তি করছে। তবুও এখন ফিরে গেলে কখনো জানতেই পারবো না আসলে কি হচ্ছে এখানে। চল উপরে গিয়ে একবার দেখে আসি ওই শব্দটা ঠিক কোথা থেকে আসছে। তিনজনই বেরিয়ে পড়ল সেই শব্দের উৎস খুঁজতে। হাতে একটা হারিকেন। হালকা আলোয় পথটা কোনোভাবে দেখা যাচ্ছিল। চারপাশটা একদম চুপ, শুধু পায়ের শব্দ আর দূরে সেই নূপুরের আওয়াজ। ধীরে ধীরে তারা এগোতে লাগল। দোতলায় উঠতেই হঠাৎ তারা দেখতে পেল একটা ছায়ামূর্তি। বাঁ দিকের একটা ঘর থেকে বেরিয়ে এলো সেটা। ধীরে ধীরে বাতাসে ভেসে যাচ্ছে। তিনজনই স্তব্ধ। চোখের সামনে ছায়ামূর্তিটা ভাসছে, আর তারপর হঠাৎই সেটা অদৃশ্য হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে কিছুই নেই। পাশের করিডোরের একটা ঘর থেকে ভেসে আসছিল নাচ গানের আওয়াজ। কৌতূহল আর অজানা ভয়ের টানে তিনজন ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে গেল। ঘরের সামনে পৌঁছে ভেতরে যা দেখল, তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সেই জমিদার বাবু আর সেই বাইজি, অজয়, রাহুল আর সাগর, তিনজনই অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই হঠাৎ সেই জমিদার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হাতে লাঠি নিয়ে ছুটে গেল বাইজির দিকে, যার মুখ দেখা যাচ্ছিল না। আবার সেই ভয়ঙ্কর দৃশ্য। জমিদার সপাটে লাঠি দিয়ে আঘাত করল তার মাথায়, আর সঙ্গে সঙ্গেই তিন বন্ধু দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু এই কি, এখানে তো কেউ নেই। হঠাৎ অজয় পড়ে গেল, যেন কেউ তাকে ধাক্কা দিল, আর মাটিতে পড়েই অজয় জ্ঞান হারালো। চারদিক থেকে ভেসে আসছে সেই অট্টহাসি, যেন সেই বাইজি জমিদার বাবুকে তাড়া করছে, আর তারা আটকে পড়েছে এই বাড়ির ভেতরেই। অজয়ের হুঁশ ফিরতেই তিন বন্ধু আর এক মুহূর্ত দেরি করল না। প্রাণপণে দৌড় দিতে লাগলো তারা। পেছন থেকে ভেসে আসছিল সেই ভয়ঙ্কর অট্টহাসি। তারা শুধু দৌড়াচ্ছিল, পেছনে তাকানোর সাহসও হচ্ছিল না। আর ধীরে ধীরে সেই অট্টহাসিটা পেছনে মিলিয়ে যেতে লাগলো। অনেকটা পথ হেঁটে তারা পৌঁছালে একটা দূরের গ্রামে। ক্লান্ত হয়ে তিনজনই চুপচাপ গিয়ে বসে পড়ল একটা ছোট চায়ের দোকানে। চাওয়ালা বলল, তোমাদের তো এই গ্রামে কখনো দেখিনি বাবা। তোমরা কি এখানে নতুন? অজয় যখন বলল গত রাতে তারা কোথায় ছিল, চাওয়ালা কাকুর চোখ একদম কপালে উঠে গেল। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা বেঁচে ফিরেছো বাবা। আমার বাবা সেই জমিদার বাড়িতে আসরের সময় বাজনা বাজাতো। সে নিজের চোখে দেখেছে সেখানে কি হয়েছিল। আর ওই বাড়িতে যে যায় সে আর কখনো ফিরে আসে না। তারপর তিন বন্ধু ফিরে গেল শহরে, আর সেই বাড়ি পড়ে রইল। আজও একইভাবে গভীর রাত হলেই ওই বাড়ি থেকে ভেসে আসে অট্টহাসি আর সেই নূপুরের শব্দ।